প্রিয় দর্শক, আমরা এখন আছি ওমানের মাস্কাটে যাওয়ার পথে। এই জায়গার নামটা হচ্ছে নেজুয়া। নেজুয়ায় এখানে এখানে আমরা এক বাংলাদেশি, আমাদের সিলেট বাড়ি, ওনার সফলতার একটা গল্প শুনবো। যে উনি আসলে এই যে পিছনে আপনারা যে বাগানটা, গার্ডেনটা দেখতেছেন, এই যে সারা বাগান নার্সারি যেটারে বলে আমরা, এই নার্সারিটা কিন্তু উনি করেছেন। ওই পাশে ওনার হচ্ছে কি আপনার খেজুরের বাগান আছে। আবার উনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন। এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের জন্য বিভিন্ন যন্ত্রাদি রাখার জন্য আলাদা স্টোর রুম আছে। টোটাল এইখানে জায়গার পরিমাণ উনি যেটা বললো যে 100 শতক জায়গা হবে। যে জায়গাটা উনি 10 বছরের জন্য আপনি লিজ দিচ্ছেন, এই জায়গাটা আপনার লিজ দেওয়ার ফলে উনি এখান থেকে প্রতি মাসে 4 লক্ষ টাকার মতো প্রফিট হয়। তাহলে এখানে আসলে উনি বাংলাদেশ থেকে এখানে এসে যে পর্যন্ত অবস্থান বিস্তার করছেন এবং অনেকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এই জন্যই আসলে আমরা দেশবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আর উনি ওনার সফলতার গল্পটা বলবে যে উনি কিভাবে ওমান আসছিলেন আর ওনার আসার পর থেকে উনি কিভাবে এই দূর পর্যন্ত আজকের এই অবস্থানে গেছেন। একটু বলতেন যদি যে আপনার ওই দর্শকের উদ্দেশ্যে যে আপনার আসলে কিভাবে ওমান আসতেন, কিভাবে আসে এইগুলো কাজ করেন, কতটা প্রতিষ্ঠান করলেন এবং কি করলেন এখন বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম। আমি ওমান শহরে 2007 সালে ঢুকি। এখানে আসার পরে প্রাথমিক কিছু সমস্যা হয়েছিল। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে আমি আস্তে আস্তে ঠিক করি কি করব। ওই প্রথমত আমি এখানে কাজ শুরু করি। কাজ শুরু করার পরে যখন দেখলাম যে আমার মোটামুটি হচ্ছে, তখন থেকে চিন্তা করলাম যে এখানে ব্যবসা করব। তো সেক্ষেত্রে আমি ব্যবসা কি করব একটার পর একটা চিন্তা করে যখন আমি প্রথমে এই গার্ডেনে হাত দিই, দিয়ে মোটামুটি দেখি যে সফল আসতেছে। তারপর থেকে আমার এই কোন ধরনের গার্ডেন? এই যে চারা, নার্সারি চারা? হ্যাঁ। হ্যাঁ, তারপরে তার পাশাপাশি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। হ্যাঁ, তারপরে এখন বর্তমানে আপনার সুপার মার্কেটও ছিল, এখন বর্তমানে নেই। মানুষের ওপর মানুষের কারণে বাদ দিয়ে দিয়েছি। বর্তমানে নিচু বাজারে কফি শপ আছে। কফি শপ আছে। হ্যাঁ, কনস্ট্রাকশনে আপনার কতজন লেবার বাংলাদেশি কাজ করে? টোটাল মানে 18 জন। 18 জন। জি। কফি শপে হচ্ছে আমার 8 জন। 8 জন। জি। আর মোটামুটি কতজন মানুষের আপনার কর্মসংস্থান দিতে পেরেছেন বাংলাদেশে? 30 জন। জি। আর এই বাগান সহ গার্ডেন এবং এই কোম্পানি সহ প্রতি মাসে আপনার মাসিক আয় কেমন হতে পারে? 3 থেকে 4 লক্ষ টাকা চাই। আর এখানে ওই পাশে দেখছি আমরা যে আপনার এখানে বাসার সুন্দর বাংলার মতো আপনার একটু বড় বাড়ি বা এই যে রয়েছে যেখানে আপনি বসবাস করেন। আমরা দর্শকদেরকে একটু দেখাবো এই যে বাংলাদেশি হয়েও উনি এখানে এসে মরুভূমিতে যে উনি এই গাছের বাগান করছে, নার্সারি করছে, এটা আসলে ওনার উনি খুব প্রশংসনীয় যে এটা পরিবেশ বান্ধব গাছ। আমরা দেশেও এটা হয়, কিন্তু মরুভূমিতে এটা যে উনি অনেক পরিশ্রমের বিনিময়ে কিন্তু এটা হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই, এটা হলো আম গাছ না? জি। আম গাছ। একটা আম গাছের চারা কত বিক্রি হতে পারে? আপনার সন্দিকে এই আম গাছটা হচ্ছে বাংলার পূর্বের। এটার নাম কি? ম্যাঙ্গো জাম্বুরে। বাংলাদেশের কত? 1500 টাকা এটা বিক্রি করে। এটা মনে হয় আরবিরা ওনাদের বাড়িতে নিয়ে যায় না? আচ্ছা। এরপরে এইদিকে দেখেন, এখানে একজন বাংলাদেশি ভাই আমাদের, উনি এখানে কাজ করে। ওনার একটা দেবো যে উনি আসলে এখানে যে কাজ করে জি জি, আপনার বাড়ি এইদিকে ক্যামেরার দিকে তাকান। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? ফেনীতে। আচ্ছা আচ্ছা। এখানে এই নার্সারিতে কতদিন থেকে আপনি কাজ করেন? 4 বছর থেকে। তাহলে আমাদের এই উনি যেভাবে এই নার্সারিটা করার ফলে যে ওনার আন্ডারে কাজ করতে অন্য আরবিতে কাজ করার চেয়ে বাংলাদেশি মালিকের আন্ডারে কাজ করাটা কি ভালো মনে করতেছেন? উনি যদি উদ্যোগ কর্মসংস্থান ব্যবস্থা না করে দিতে তাহলে তো মনে হয় পারতেন না আপনি এই জায়গায় এইভাবে আরামে কাজটা করে দেবেন। এখানে কাজে কি কষ্ট হয় না? কষ্ট আচ্ছা আচ্ছা। উনি নিয়মিত বেতন ভাতা তো সবকিছু দিয়ে দিন না? তাহলে আপনাদের এখান থেকে বছরে কতটা কাজ করতে পারে মনে করেন কন্টিনিউ প্রতি বছর? বলতে পারবেন না? অনেকগুলো গাছ মনে হয় বেশি হয় আপনাদের 12 মাসই আপনারা চারা ইয়ে করেন না? আপনাদের খেজুর বলেন না? খেজুর গাছ। এই যে দেখেন আপনারা যে এই যে খেজুরটা কিন্তু পাকা হয় নাই, অনেক বড় খেজুর গাছটা কিন্তু অনেক খেজুর ধরেছে।
এই খেজুরগুলো মনে হয় বিক্রি করেন না? অনেক মানুষের জন্য নিয়ে এলাকায় বিতরণ করেন। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা এখন কফি শপে 8 জন লোক আছে। আর এইখানে টোটাল জায়গা হচ্ছে 100 শতক। আপনার বাৎসরিক ভাড়া কতদিন না কত বছরের লিজ হচ্ছে? 10 বছরের। আসলে 10 বছরের লিজ নিয়ে উনি এখান থেকে ভালোই প্রফিট করতেছে, মাসে 3-4 লক্ষ টাকা। যেখানে মানুষ আমাদের দেশে অনেক বেকাররা আছে। আসলে উনি যেটা আমাকে বলছিল যে উনি প্রথমে যখন ওমান আসছিল, ওমান আসার পর উনি অনেক অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে উনি পরিশ্রমের মাধ্যমে আজকের এই অবস্থান, আজকে যে মাসে 3-4 লক্ষ টাকা উনি প্রফিট করতেছে এবং এত প্রতিষ্ঠান উনি গড়েছে, এটার সফলতা আসলে উনি ওনার পরিশ্রম করছেন দেখে আজকে আমরা এখানে আসছেন। আর আমাদের সাথে আছেন, আমি আমার যেটা ক্যামেরায়, উনি হচ্ছেন কি আমাদের আহাদ ভাই, এই দুবাইতে ব্যবসা করেন। আর আপনার যে একটা কিভাবে আসলে সুবিধা হবে আর কিভাবে অবৈধ বিষয় না বৈধ বিষয় আসবে বা কিভাবে বসবাস করবে একটু বলতেন যদি, যে মানুষ আসলে দেখেন, কিভাবে যদি এই দেশে আসলে কারো উন্নত হতে যদি পারবে। মনে করেন আগ্রহ তাকে ওমানে আসার জন্য, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তাকে লিগেল ভিসায় আসার জন্য। হ্যাঁ, এসে যে বিষয়ে আসবে সে বিষয়ের জন্য সে কাজ করে। তার যদি পছন্দ যদি না হয়, বেতনে যদি না পোষায়, তাহলে সে যেন দেশে চলে যায়। তারপরেও যেন সে যেন অবৈধ পদ্ধতিতে অবৈধ না। এবং কি এখানে আসার পরে যদি দেখা যায় যে তার সাথে কথা ছিল যে বাংলাদেশি টাকা 20,000 টাকা বেতন হবে, তারপরে পোষাচ্ছে না, যদি না পোষায় তাহলে যার আন্ডারে আসবে তার সাথে ডিসকাস করবে, আলোচনার মাধ্যমে এটা আলোচনার মাধ্যমে তার সমাধান অবশ্যই আসবে, কিন্তু সেজন্য পলাতক না। আচ্ছা, আপনার তো অনেক বাংলাদেশি শ্রমিক আপনার এখানে আছে। আপনারা বাংলাদেশ যে দূতাবাস এমবেসি আছে, এই এমবেসিরা আপনারা কিভাবে সহযোগিতা করে? আপনাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করে দিচ্ছে না, কিনা, এমবেসি বা থেকে কোনো ধরনের অসুবিধা হয় কিনা? না, বিভিন্ন কাজে তো যেতে হয় আপনাদের বাংলাদেশে। বিভিন্ন কাজের জন্য আমরা যাচ্ছি এই জায়গায়, কিন্তু আমরা এমবেসি থেকে কোনো রকমের সহযোগিতা পাচ্ছি না, সেখানে প্লাস বিভ্রান্ত হচ্ছে। কেন, আমরা কোন ধরনের বিভ্রান্ত মুক্তি হচ্ছে বলতে সম্মুখীন আমরা হন? যদি কোনো একটা এবং কাজের জন্য আমাদের যদি সিলেটের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, প্রবাসী মনে কল্যাণ করেন মন্ত্রী একটা মহোদয় পাসপোর্ট, আছেন, সাধারণত বলেন। একটা এই পাসপোর্ট যে আমরা ক্যামেরা দিয়ে। সাধারণত একটা পাসপোর্ট যদি আমরা যদি মনে করেন আপনার রিনিউ করতে চাই, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে লাইনে দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা। এইটা একটা বিভ্রান্ত। যখন ডেলিভারির সময় আসবে তখন আমরা এখানের মধ্যে রিসিভ করার জন্য যাচ্ছি, তখন কি বলতেছে যে ওইটা আসতেছে না। আমরা যখন এখানের মধ্যে পাসপোর্ট জমা করি তখন আমাদের ফোন নাম্বার সবকিছু এখান থেকে দিয়ে আসি, কিন্তু আমাদেরকে তো একবারও ফোন করে তো বলে যে আপনার ডেট হয়ে গেছে কিন্তু পাসপোর্ট আসেনি। তো এখানে বিভ্রান্ত না। আচ্ছা, এটা তো পাসপোর্ট সংক্রান্ত হুম। সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্য যদি কোনো অফিসিয়ালি কোনো কাজে যদি যান আপনারা, বিভিন্ন কাগজ সত্যায়ন করতে বা জন্য আছে ওই এমবেসির কাছে, বিশেষ তাহলে করে সেক্ষেত্রে আপনাদের কোনো এম্বাসিতে আমি অন্য কোনো কাজে কখনো যাওয়া হয়নি, যাওয়া হয় শুধু পাসপোর্ট নিয়ে গেছিলেন এবং বিভ্রান্তি করছে। এক্ষেত্রে আমাদের যে সিলেটের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় আছেন, ওনাদের কাছে আপনার কোনো ধরনের মেসেজ আসেনি যে এইগুলা যেগুলো সমস্যা সমাধানের জন্য? মেসেজ বলতে এইটাই বলবো, আমরা ওমান রাষ্ট্রের মধ্যে আছে, ওমান রাষ্ট্রটা অনেক বড়। ওই বাংলাদেশের এমবেসিটা হচ্ছে রাজধানীর ভিতরে, রাজধানীর ভিতরে, তো আমরা অনেক দূর থেকে সেখানে যেতে হয়, যাতে আমরা অনেক দূর থেকে গিয়ে যখন কাজটা শেষ করে আসতে পারি, যাতে আমরা বিভ্রান্তের শিকার না হই, সেই ক্ষেত্রে জন্য আমাদের এই দেশের পররাষ্ট্রমন্ত্রীর জন্য একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা। আসলে দর্শক, যিনি যেটা বলছিলেন যে এখানে সমস্যা হচ্ছে যে যারা পাসপোর্ট নিয়ে পাসপোর্টের রিনিউ করতে বা পাসপোর্টের যখন আপনার রিইস্যু করতে যখন ওনারা যায়, তখন ওই জায়গায় যাওয়ার পর জমা এবং বিতরণে ওনাদের নানানমুখী সমস্যার সম্মুখীন হতে হয়। এখন যেটা এছাড়াও এটা ওমান রাষ্ট্রটা অনেক বড়, সেক্ষেত্রে যদি ওনাদের যেটা দাবি ছিল যে আরো দুই একটা যদি এই যে এমবেসি, যেমন দুবাইতে যেভাবে দুবাই আছে, আবুধাবি আছে, এভাবে যদি আরো দুই একটা আশপাশে যদি মনে করেন পার্শ্ববর্তী এলাকায় বা ওই যে আপনাদের একটু দূরত্ব রেখে যদি অন্যান্য স্টেটে যদি বাংলাদেশ কনসুলেট করা যেত, তাহলে বাংলাদেশি প্রবাসী ভাইদের অনেক উপকারে আসতো, অনেকই সুবিধা হতো। ঠিক আছে। আর যে সমস্যার কথাটা ওনারা বললো, শুধু ওনার না, আমি অন্যান্য বাংলাদেশি ওমানের অনেকের সাথে আমার কথা হয়েছে, ওনাদেরই সেম বক্তব্য যে আমাদের এইখানে এই যে এমবেসিতে গেলে ওনাদের অনেক সমস্যা হয়। তা আশা করি এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাপারে আপনাদের এই জিনিসটা জানার পর হয়তো চেষ্টা করবেন এর সমাধান করার জন্য। দর্শক, আপনারা আজকে এই মুহূর্তে আমাদের নিজুয়া থেকে, ওমান নিজুয়া থেকে এই পর্যন্ত সর্বশেষ তথ্যটা আপনাকে দেখালাম। পরবর্তীতে নতুন কোনো জায়গায় আমরা যদি যাই তাহলে দেখানোর চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ।